ভারতের ১ম রাজ্য দেখো এমনিতে তোমরা কি পাও? তোমরা ১ম ওই ফার্স্ট মেন অর্থাৎ ভারতের ১ম মানে পুরুষ মানুষ কোনটাতে কি হয়েছে মহিলা পাও। কিন্তু এই টাইপ প্যাটার্ন গুলো কিন্তু বইতে পাওয়া যায় না। আবার বলছি এটাকে ভালো করে নোট ডাউন করবে। ঠিক আছে? তাহলে ভারতের ১ম রাজ্য বিভিন্ন বিষয়ে যারা আরকি বলতে পারো এক প্রকার স্ট্র্যাটেজিক এর পোরশন রেকর্ড তৈরি করেছে সেগুলো আমরা পড়ব। যেমন ১ম প্রশ্নটা দেখো, ভারতের ১ম পোলিও মুক্ত রাজ্য কোনটি? কারো জানা আছে? ফার্স্ট পোলিও স্টেট রাজ্য। মানে ফার্স্ট পোলিও ফ্রি স্টেট। সবাই শুনতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো প্রেজেন্টেশন? হ্যাঁ স্যার। ওকে। দেখো, তাহলে এটার উত্তরটা কি হবে? কেরল। ঠিক আছে? তাহলে এটার উত্তরটা কি হবে? কেরল। বোঝা গেল? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ভেরি গুড। ঠিক আছে? এর পরের প্রশ্নটা দেখো। তাহলে এই যে কেরল, কেরল যখনই পড়বো কেরলের থেকে আমাদের অনেক প্রশ্ন দেয়। যেমন কেরল ছিল ১ম রাজ্য যেটা কি হয়েছিল 100% তোমার অ্যাচিভ করার আরকি রেকর্ড করেছিল এডুকেশনে। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে ১০০% আরকি আ যে সীমানাটা আছে সেটা আরকি অ্যাচিভ করেছিল। অর্থাৎ ফার্স্ট স্টেট টু অ্যাচিভ 100% ইন এডুকেশন কেরল ছিল। ঠিক আছে? তো কেরল থেকে প্রচুর কোয়েশ্চেন হয় বিভিন্ন রকমের এটা মাথায় রাখবে। নেক্সট ভারতের ১ম ডিজিটাল গ্রাম কোনটি? ডিজিটাল। দেখো এখানে গ্রাম দিয়েছে। ঠিক আছে? ডিজিটাল গ্রাম অর্থাৎ যেখানে আরকি সবকিছুই তোমার কি হচ্ছে আরকি টেকনিক্যাল ওয়েতে ডিজিটালি সেগুলোকে করা হচ্ছে। তো এইটা বেসিক্যালি এখান থেকেও একটা কেরল থেকে প্রশ্ন দেয়। যদি বলতো তোমাদের ভারতের ১ম ডিজিটাল রাজ্য কোনটি? তাহলে এটা একটু লিখে নেবে। ভারতের ১ম ডিজিটাল রাজ্য। এটারও অ্যান্সার কি হবে? কেরল। ঠিক আছে? ফার্স্ট ডিজিটাল স্টেট অফ ইন্ডিয়া। তাহলে অ্যান্সার হবে কেরল। এখানে দিয়েছে কি? গ্রাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট ডিজিটাল গ্রাম হচ্ছে আকোদারা। গুজরাটের কি? আকোদারা। আ ক্ষয় করে কো, আকোদারা। ভেরি ইম্পোর্টেন্ট গুজরাট। ওকে? ফার্স্ট ডিজিটাল গ্রাম আকোদারা, গুজরাট। তাহলে ১ম ডিজিটাল রাজ্য হচ্ছে কেরল। ১ম ডিজিটাল তোমার যদি বলে এখানে বলতো জেলা। ১ম ডিজিটাল জেলা, ডিস্ট্রিক্ট। তাহলে সেটা কি হতো? নাগপুর। নাগপুর। ওকে? তাহলে ১ম ডিজিটাল রাজ্য কেরল, ১ম ডিজিটাল জেলা নাগপুর। এগুলো কিন্তু তোমাদের পড়তে হয়। ওকে? ১ম গ্রামটা এটা দিয়েছিল অলরেডি ২ টো পরীক্ষায়। অ্যান্সার হচ্ছে আকোদারা, ১ম ডিজিটাল গ্রাম ভারতের। ১ম গ্রিন তোমার মেট্রো স্টেশন কি হবে? এবার যেহেতু এগুলো তোমাদের এখানে দেখো অপশন হিসাবে দেওয়া নেই, তাই হয়তো অনেকে আরকি আ মানে বুঝতে পারছো না বা রিস্ক নিতে পারছো না। তাই তো? তাহলে কি হবে? ফার্স্ট গ্রিন মেট্রো কথাটার মানে কি? কথাটার মানে কি? সবুজ মানে হচ্ছে মানে গাছ-গাছড়া সবুজ এরকম। গাছের সমাবেশ আছে। না মানে তোমার এর আশেপাশে কি হয়েছে? তোমার ওই গাছপালা দিয়ে ভরে দিয়েছে। মানে সাধারণত এই মেট্রো গুলো তোমার হয় মানে তার চারিপাশে দেখবে গাছপালা কম থাকে। কিন্তু এখানে এটাকে এমনভাবে করা হয়েছে এটাকে আরকি যে মাইক্রো সিস্টেম যেটাকে বলে অর্থাৎ গ্রিনারি যেটা হচ্ছে। ঠিক আছে? তো এইটা অ্যান্সার টাকে বলে নিই, তারপর এটা আলোচনা করছি। এটা শুধুমাত্র মানে ইকো ফ্রেন্ডলি যেটাকে বলে। এক প্রকার এটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি মানে কি? পরিবেশ বান্ধব। ঠিক আছে? মানে সাধারণত এইসব যে আ নগরায়ন বা এই মেট্রো স্টেশন যেখানে সেখানে সবুজ ধ্বংস করা হয়। কিন্তু এর আশেপাশে কি করা হয়েছে? অনেক গাছপালা আরকি আর্টিফিশিয়ালি কি করা হয়েছে? প্ল্যান্ট করা হয়েছে। ঠিক আছে? তো এটা ভারতের আরকি ১ম বলতে পারো ইকো ফ্রেন্ডলি আরকি মেট্রো স্টেশন যদি হয়, তাহলে কি হবে? দিল্লি মেট্রো। অ্যান্সার হচ্ছে দিল্লি মেট্রো। বোঝা গেল?
ক্লিয়ার? Yes, sir. Yes, sir. নেক্সট দেখো, এটা খুব আর কি দরকারি। বলছে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম তোমার যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে? প্রথম রাজ্য হিসেবে এটা করে দেখিয়েছে। অর্থাৎ এই যে পঞ্চায়েতের যে আর কি প্রতিদ্বন্দ্বিতা করে, সাধারণত কি হয় রাজনৈতিক আর কি যে ব্যক্তিত্বরা থাকে তাদের সেরকম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ে না। কিন্তু এইটা প্রথম রাজ্য ভারতে যারা কি করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে। কি হবে? কারোর কোনো আইডিয়া? উত্তরটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে? চল। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? খুব সুন্দর প্রশ্ন, এবং বারবার পরীক্ষায় দেয়। ফার্স্ট কার্বন স্যার ফ্রি আগের স্টেট কোশ্চেনটা অফ একবার দিন না। আগের প্রশ্নটা? হুম। হ্যাঁ। ভারতের প্রথম মানে রাজস্থান গভর্নমেন্ট কি করেছে, যারা পঞ্চায়েত নির্বাচনে আর কি অংশগ্রহণ করবে তাদের ন্যূনতম আর কি তাদের যোগ্যতা মান কি উচ্চ মাধ্যমিক পাস, এটা তারা আর কি প্রাথমিকভাবে ঠিক করেছিল, পরে সেটাকে পাল্টে গ্র্যাজুয়েশন করে দিয়েছে। মানে পঞ্চায়েতি নির্বাচনে নির্বাচিত মানে প্রতিনিধিত্ব করতে গেলে তাকে ন্যূনতম প্রাথমিকভাবে উচ্চ মাধ্যমিক পাস ছিল, তারপর গ্র্যাজুয়েশন কোয়ালিফাইড হতে হবে। মানে এটা একটা খুব অভিনব উদ্যোগ বলতে পারো। ঠিক আছে? রাজস্থান গভর্নমেন্ট। নেক্সট, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? কি হবে? হিমাচল প্রদেশ। ফার্স্ট কার্বন ফ্রি স্টেট হচ্ছে একদম হিমাচল প্রদেশ। ঠিক আছে? একদম সঠিক উত্তর, হিমাচল প্রদেশ। ওকে। আর যদি বলে ভারতের প্রথম জৈব শহর কোনটি, মানে জৈব রাজ্য অর্থাৎ অর্গানিক স্টেট, প্রথম জৈব রাজ্য কি হবে? স্যার জৈব হিমাচল রাজ্য। প্রদেশ হবে? না, 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 না। ভারতের প্রথম জৈব রাজ্য অর্গানিক স্টেট সিকিম। অর্থাৎ না, হ্যাঁ সিকিম একদম। এই দুটো কোশ্চেন কিন্তু স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। কার্বন মুক্ত মানে কার্বনের উপর তারা প্রথম ব্যান করেছিল, এবং প্রথম প্লাস্টিক হীন রাজ্য এটা। প্লাস্টিকের ব্যবহারের উপর প্রথম আর কি নিষেধাজ্ঞা জারি করেছিল হিমাচল প্রদেশ। প্রথম কার্বন মুক্ত রাজ্য ও প্লাস্টিক বর্জনকারী রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। প্রথম জৈব রাজ্য হচ্ছে সিকিম। ঠিক আছে? নেক্সট হচ্ছে ভারতের প্রথম কোথায় উন্মুক্ত মল ত্যাগ মুক্ত রাজ্য ঘোষণা করা হয়? মানে এটাকে বলা হয় আর কি ওপেন ডিফেকশন ফ্রি স্টেট। যত্রতত্র কি করা যাবে না, তোমার মূত্র ত্যাগ করা যাবে না। কি হবে? প্রথম আর কি উন্মুক্ত মলত্যাগ মুক্ত রাজ্য হচ্ছে এটা হচ্ছে তোমার সিকিম। ওপেন ডিফেকশন ফ্রি এটাকে বলা হয়, মানে যত তুমি মলমূত্র ত্যাগ করতে পারবে না, এটা প্রথম আর কি ঘোষণা করে। এবং বাড়ি বাড়ি তোমার যে টয়লেট আর কি এটা তৈরি করার বিষয়ে উদ্যোগী নিয়ে হয়েছিল কোন রাজ্য? সিকিম। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি মানে সিকিমের পর বলে, সিকিমের পর এই উদ্যোগ নিয়েছিল হিমাচল। হিমাচল হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হচ্ছে সেকেন্ড ওপেন ডিফেকশন ফ্রি স্টেট। আরেকটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে দেয়, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের প্রথম কোন রাজ্য? দক্ষিণ ভারতের তরফ থেকে এই প্রথম দক্ষিণ ভারতের তরফ থেকে প্রথম উন্মুক্ত মলত্যাগ মুক্ত রাজ্য কোনটি? তো দক্ষিণ ভারতের থেকে প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছিল কে বলতে পারবে? দক্ষিণ ভারতের তরফ থেকে উত্তরটা হচ্ছে কি? কেরল। বুঝতে পারছো কেন এরা এত মানে অনেকটা এগিয়ে? তার কারণ দেখো এদের যে কর্মসূচিগুলো, কর্মসূচির দ্বারা রাজ্য এগিয়ে যায়। কেন দক্ষিণ ভারতে দেখো কেরল, সিকিম এত পরিষ্কার, এত মানে এত পর্যটকের আগমন হয় তা সত্ত্বেও মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। হিমাচল প্রদেশও খুব পরিষ্কার, তার কারণ এরা একটা স্ট্রং রেগুলেশন এর মধ্যে দিয়ে যায়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে জিএসটি সম্পর্কিত। প্রথম রাজ্য যারা আর কি করেছে জিএসটি বিল অনুমোদন করেছিল, কি হবে?
জিএসটি বিল, জিএসটি মনে আছে তো কত? জিএসটি কত সালে হলো জিএসটি কার্যকরী? জিএসটি কার্যকরী হলো মনে আছে? মাথায় রাখবে কিন্তু 1 জুলাই 2017। ঠিক আছে? জিএসটি মানে কি? ফুল ফর্ম কি বলো? এটা তো জানো তোমরা, বলো। Goods and Service Tax. গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাই তো? গুডস অ্যান্ড, আমি একটু শর্টকাটে লিখলাম, সার্ভিস ট্যাক্স। এটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1 জুলাই 2017। আর এই যে জিএসটি, এটার আর কি রেকমেন্ডেশন কোন কমিটি করেছিল? জিএসটি রেকমেন্ডেশন করেছিল মানে কোন সুপারিশ, কোন কমিটির সুপারিশে জিএসটি কার্যকরী হয়েছিল? উত্তরটা কি হবে? কেলকার। ঠিক আছে? কি? বিজয় কেলকার কমিটি। বিজয় কেলকার কমিটি। বিজয় কেলকার কমিটি। ঠিক আছে? আর এই যে বিজয় কেলকার কমিটি আর কি যে তৈরি হয়েছিল, এই যে জিএসটি গুড সার্ভিস ট্যাক্স যেটা হলো, এটা কততম অ্যামেন্ডমেন্ট? এটা ছিল তোমার 101তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে? 101তম অ্যামেন্ডমেন্ট। 101st অ্যামেন্ডমেন্ট এটা ছিল ভারতীয় সংবিধানে 2016। ঠিক আছে? 2016 সালে 101তম অ্যামেন্ডমেন্ট ছিল, যেটা কার্যকরী হয়েছিল 1 জুলাই 2017। ঠিক আছে? তো জিএসটি আর কি এর মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়েছে। এবং জিএসটি এই যে একটা নতুন ধরনের ট্যাক্স, তাহলে এইটার জন্য ভারতীয় সংবিধানে একটা নতুন অনুচ্ছেদ আর কি সংযোজিত হয়েছিল। কোন অনুচ্ছেদ? মানে তোমাকে যদি প্রশ্নটা এরকম দেয় যে জিএসটি কত নম্বর অনুচ্ছেদের অংশ, তাহলে সেক্ষেত্রে 289 79 এ, 279 এ অনুচ্ছেদ। এটা কিন্তু জিএসটি সম্পর্কিত। তো জিএসটি সম্পর্কিত অনুচ্ছেদ ভারতীয় আর কি সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 279 এ। ওকে, বোঝা গেল? তাহলে গুডস সার্ভিস ট্যাক্স 1 জুলাই 2017 বিজয় কালকার কমিটি এটা সুপারিশ করেছিল, এবং 101তম সংবিধান সংশোধন 2016 সালে এটাকে যুক্ত করা হয়, এবং নতুন একটা অনুচ্ছেদ যুক্ত করা হয়, যেখানে দেখবে যে এ বি এরকম ক্যাপিটাল লেখা থাকে। ধরো এরকম লেখা আছে 39 এ, আর দেখবে 39 এ, তার মানে এইটা আগের থেকে ছিল। এটা ভারতীয় সংবিধান আগের থেকে ছিল, কিন্তু এই যে ক্যাপিটালে, এটা ভারতীয় সংবিধান পরে সংযুক্ত হয়েছে। তো ওরকমই যেখানে এরকম ক্যাপিটাল দেখবে, তার মানে এটা পরে সংযোজিত হয়েছে জিএসটি সম্পর্কিত। আর এখানকার এটা প্রশ্নটা উত্তর হচ্ছে জিএসটি বিল প্রথম কোন রাজ্যে আর কি অনুমোদন হয়েছে? সেটা হচ্ছে আসাম। আসাম। বোঝা গেল? ভারতের কোন রাজ্যের প্রথম নিজস্ব সংবিধান আছে? কি হবে? স্যার অ্যান্সারটা কি হলো? আসাম। ও আচ্ছা। আসাম। ঠিক আছে? চলো, ভারতের কোন রাজ্যে প্রথম নিজস্ব সংবিধান আছে? কি হবে? প্রথম রাজ্য কারা নিজস্ব সংবিধান মানে কার্যকারী করেছিল? কি হবে? জম্মু কাশ্মীর, তাই না? জম্মু কাশ্মীর। বোঝা গেল? 370 তোমরা পড়েছিলে তো? হ্যাঁ আর্টিকেল স্যার। 370 হ্যাঁ কি স্যার। বলা হয়েছিল? যে আলাদা তাদের জন্য কিছু কিছু ব্যবস্থাপনা ছিল। তাহলে সেই যে ব্যবস্থাপনা, তার মধ্যে অন্যতম ছিল যে তাদের কি থাকবে? তাদের আলাদা করে আর কি সংবিধান থাকবে। এবার এখান থেকে কিছু প্রশ্ন দেয়। যেমন এই যে আমরা যেমন পড়ি কি, আমাদের যে সংবিধান, ভালো করে বোঝো, আমাদের সংবিধান যেটা রয়েছে সেটা গ্রহণ করা হয়েছিল কবে? ভারতীয় সংবিধান গণপরিষদ গ্রহণ করেছিল 26 নভেম্বর 1949। ভারতীয় সংবিধান এটা কি করেছে? 26 নভেম্বর 1949 এ এটাকে গ্রহণ করা হয়েছিল। আর এটা কার্যকারী হয়েছিল কবে? 26 জানুয়ারি 1950। 150। হ্যাঁ, 1950। ঠিক আছে? এটা আমরা হ্যাঁ, ছোটবেলা থেকে পড়ে আসছি মোটামুটি। ছোটবেলা মানে ওই চাকরির পরীক্ষা যখন থেকে শুরু করেছে। এটা ২ মাসের ডিফারেন্স। আর জম্মু কাশ্মীরের যে সংবিধান, এটা পরীক্ষায় দেয়। জম্মু কাশ্মীরের যে সংবিধান সেটা আল্টিমেটলি গ্রহণ করা হয়েছিল কবে? জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এটা হচ্ছে ১৭ই নভেম্বর। এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ? আমি এটাকে একটু এদিকে লিখছি। এটা গ্রহণ করা হয়েছিল কবে? ১৭ই নভেম্বর ১৯৫৬।
আর কার্যকারী যেটা সবচেয়ে বেশি দেয়, জম্মু কাশ্মীরে যে তোমার সংবিধান সেটা কার্যকারী হয়েছিল কবে? এটাও 26শে জানুয়ারি, 26 জানুয়ারি, কিন্তু সালটা তোমাদের দেয় 1957। দেখবে সালটা অনেকবার দিয়েছে, ঠিক আছে, যে জম্মু কাশ্মীরের যে সংবিধান সেটা কার্যকরী কোন বছরে হয়েছে। ওকে, তা জম্মু কাশ্মীরের যে আলাদা সংবিধান, প্রথম রাজ্য যারা নিজস্ব সংবিধান পাওয়ার আর কি পেয়েছিল, যদিও এটা এখন তুলে নেওয়া হয়েছে, 370 যে সুযোগ সুবিধাগুলো তারা পেতো আলাদা করে সেটাকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ এখন কিন্তু তাদের আলাদা সংবিধানের আর কি অন্তর্গত নয়। স্বাভাবিকভাবে তোমরা জানো জম্মু কাশ্মীর এখন একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তো আলাদা সুযোগ সুবিধা পাওয়ার কোনো প্রশ্নই নেই। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো এবার কি বলছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে কি হবে? দেখো সাধারণত তোমরা কি কি এই, ভারতের প্রথম কোন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী হয়েছিল, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কি পড়ে অভ্যস্ত, তোমরা পড়ে অভ্যস্ত যে নামটা কি, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা কৃপালিনী, তাই তো? হ্যাঁ স্যার। সুচেতা কৃপালানি, তাই তো, লানি। এইবার দেখো এখানে প্রশ্নটা কিন্তু অন্যরকম দিয়েছে। এটা কি উত্তরপ্রদেশ হবে? উত্তরপ্রদেশ তো। হ্যাঁ, এখানে প্রশ্নটা দেওয়া হচ্ছে কোন আর কি রাজ্য থেকে তিনি হচ্ছেন, তাহলে উত্তরটা হবে কি উত্তরপ্রদেশ। ভেরি গুড, ঠিক আছে, উত্তরপ্রদেশ থেকে। তাহলে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালানি, উত্তরপ্রদেশ। এবার মাথায় রাখতে হবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন, ভালো কথা, প্রথম যে বলো দেখি ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া কি হবে? সরোজিনী নাইডু, ঠিক আছে। প্রথম মহিলা আর কি রাজ্যপাল ছিল কোন রাজ্যে, তার নাম ছিল সরোজিনী নাইডু, নিশ্চয়ই নামটা শুনেছো, তাই তো? শুনেছো তো? হ্যাঁ স্যার। সরোজিনী নাইডু, তাকে কি বলা হয়? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, তাই তো? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া তাকে বলা হয়, এবং এই উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধীজি মহাত্মা দিয়েছিলেন। গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধীজি দিয়েছিলেন। জি বলবে সবসময়, এগুলো কিন্তু অভ্যেস রাখবে, পরীক্ষার হলে ইন্টারভিউতে গেলে কিন্তু এগুলোই তোমাদের মানে বিপদ ডেকে আনবে। মহাত্মা গান্ধী বলবে, তোমার বন্ধু হয় নাকি মহাত্মা গান্ধী? সবসময় যা বলবে সরোজিনী নাইডু জি, এটা জি হালকা করে অ্যাড করে দেবে, ঠিক আছে। তাহলে সরোজিনী নাইডু জি তিনি ছিলেন আর কি, ইনিও ছিলেন কিন্তু উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। তাহলে দেখো প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, প্রথম আর কি মহিলা রাজ্যপাল সেও কিন্তু উত্তরপ্রদেশ থেকে, বোঝা যাচ্ছে? তাই এগুলো কিন্তু মাথায় রাখবে। যদিও সময়ের ডিফারেন্স ছিল, তোমার সুচেতা কৃপালিনী তিনি প্রায় 1974 থেকে 76-এর দশকে তিনি ছিলেন, মানে ওই সময় ছিলেন। আর সরোজিনী নাইডু একদম আফটার ইন্ডিপেন্ডেন্স তিনি হয়েছিলেন, 1946 থেকে 47 থেকে 49 অব্দি তিনি ছিলেন, একদম স্বাধীনতা হওয়ার একদম প্রাক্কালেই তিনি হয়েছিলেন। যাই হোক, তো দুটোই উত্তরপ্রদেশের সাথে যুক্ত। নেক্সট, এটাও তোমরা পড়েছো, ফার্স্ট স্টেট যেটা ভাষার ভিত্তিতে তৈরি হলো, কি হবে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তাই তো? তাহলে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষার ভিত্তিতে তৈরি হওয়া রাজ্যের নাম হচ্ছে কি? অন্ধ্রপ্রদেশ। কবে তৈরি হয়েছিল বাবা? 1953। একদম, তাহলে ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কবে তৈরি হয়েছিল? 1 অক্টোবর। এটাও মাথায় রাখো, কেন অনেক সময় না কি করে বলতো, হয়তো ফার্স্টটা দেবে না তোমাকে, অক্টোবর নভেম্বর এইভাবে দিয়ে দিল। 1 অক্টোবর 1953 সালে এটা তৈরি হয়েছে। তেলেগু স্পিকিং যারা ছিল, মানে তেলেগু ভাষায় যারা কথা বলতো, তাদের করে আলাদা একটা রাজ্যের তকমা দেওয়া হয়েছিল, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, 1 অক্টোবর 1953। নেক্সট, শুধুমাত্র মহিলাদের জন্য প্রথম আদালত কোনটি? কি হবে? মানে কোথায় হয়েছে বা কোনটি, এখানে আহ এখানে এটা কোনটি বলা হয়েছে, অ্যাকচুয়ালি কোথায় আর কি, প্রশ্নটা হবে কোথায়। শুধুমাত্র মহিলাদের জন্য, ফার্স্ট ওমেন কোর্ট ইন ইন্ডিয়া, বলতে পারবে? স্যার এটা
ভারতে প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা করে কোর্ট তৈরি হয়েছিল কোথায়? মালদায়, বুঝেছো? আর উত্তরটা কি হবে? মানে এটা কোনটি মানে এখানে কোথায় হবে উত্তরটা? তাহলে মালদায় হবে। ওকে, এটা 2013 সালের ঘটনা। তাহলে ভারত মহিলাদের জন্য প্রথম আর কি আদালত আলাদা করে, এটা উত্তরটা হচ্ছে মালদা। 2013 সালে হয়েছিল। মানে এটা মূলত কিসের জন্য? তুমি বলে স্যার এটা কি ধরনের কোর্স স্যার হঠাৎ করে এরকম? এটা হচ্ছে তোমার মর্নিং কোর্ট। মজার বিষয় একটু তোমাদের ইনফর্ম করি দেখো। এটা হচ্ছে মর্নিং কোর্ট, সকালবেলা। সকালবেলা। এইটা মূলত হচ্ছে গার্ল ট্রাফিকিং সম্পর্কিত শুনানি কোর্ট। গার্ল ট্রাফিকিং কি জিনিস বাবা? গার্ল ট্রাফিকিং কি? ট্রাফিকিং মানে হচ্ছে পাচার। মানে ওই কন্যা পাচার। ঠিক আছে? গার্ল ট্রাফিকিং তো একটা ধরো খুব সিরিয়াস ইস্যু। ওকে? বোঝা গেল? তাহলে মহিলাদের জন্য প্রথম আর কি হ্যাঁ আদালত স্যার। হয়েছে মালদা আদালত। ঠিক আছে? গার্ল ট্রাফিকিং এর উপর অনেক তৈরি হয়েছে 2013 সালে। এটা এমন নয় যে প্রতিনিয়ত চলে। এটা কোনো আর কি ওই যে যেমন ওই তোমরা হয়তো শুনেছো ওই বিশেষ যে আদালতগুলো হয় মানে কখনো তৈরি হয় কোনো বিষয়ের উপর আলোচনা করে এরকম মাঝে, মাঝে এটা হয়। ওকে? এটা খুব সুন্দর জিনিস। এক পরিবার এক চাকরি স্কিম। প্রত্যেক পরিবারে একজন করে কি থাকবে? চাকরি, সরকারি চাকরি পাবে। প্রত্যেকটা পরিবারে একজন করে ন্যূনতম পেতে হবে বা পাওয়াতে হবে। এই স্কিম চালু করেছে প্রথম কোন রাজ্য? আসাম। ওয়ান ফ্যামিলি ওয়ান জব। হ্যাঁ বলো? আসাম। না। দ্য স্যার অ্যান্সার ইজ সিকিম। সিকিম। ইয়েস, সিকিম। যদিও এর এখনকার স্ট্যাটাসটা আমার জানা নেই। এটা 2024 ওরা লক্ষ্যমাত্রা রেখেছিল। ঠিক আছে? 2024 এর মধ্যে এটা আর কি তারা কার্যকরী করবে বলে তারা দাবি করেছিল। তাই এখনকার স্ট্যাটাসটা জানি না। এক পরিবার এক চাকরি এই যে তোমার স্কিম এটা চালু করেছিল সিকিম। ওকে? নেক্সট, খাদ্য নিরাপত্তা আইন। বিষয়টা একটু ভেঙে কেউ বলতে পারবে কি জিনিস? হোয়াট ইজ দ্যাট? ফুড সিকিউরিটি অ্যাক্ট প্রথম পাস করেছে কোন রাজ্য? মানে খাদ্য নিরাপত্তা আইন মানে হচ্ছে এটা পার্লামেন্টে পাস করেছে মানে আইনসভায় রাজ্যের আইনসভায় পাস করেছে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে ন্যূনতম যে খাবার সেটা সরকার প্রদত্ত করবে, দেবে। মানে ওই মানে খাবারের যোগান মানে রাজ্য সরকার করে দেবে। যদি কোনো না করতে পারে তাহলে তুমি যেহেতু আইন পাস হয়েছে তাহলে তুমি কি করতে পারবে? সরকারের বিরুদ্ধে গিয়ে তুমি কি করতে পারবে? কেস করতে পারবে। এটা কিন্তু খুব আর কি গুরুত্বপূর্ণ একটা ইস্যু। খাদ্য নিরাপত্তা আইন যেটা আমাদের আর কি বেসিক রাইটস এর মধ্যে আসে। একটা সরকার সে যদি আমাদের খাদ্য বা নিরাপত্তা না দিতে পারে তাহলে তার তো কোনো থাকার প্রয়োজনই থাকে না। তো এইটা করে দেখিয়েছে প্রথম কোন রাজ্যে পাস করেছে? দ্যাট ইজ ছত্তিশগড়। ছত্তিশগড়। ঠিক আছে? ছত্তিশগড় হচ্ছে প্রথম রাজ্য যারা খাদ্য নিরাপত্তা আইন পাস করেছে। ফুড সিকিউরিটি অ্যাক্ট ইন ইন্ডিয়া। ওকে? নেক্সট। দেখো, ফার্স্ট স্টেট যারা কি করেছে, যারা মানে বলছে ওই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে যারা কি করেছে ভিন্নভাবে সক্ষম যারা এবলড পার্সন তাদেরকে যুক্ত করেছে। মানে প্রশ্নটা সবাই বুঝতে পারছো? ভালো করে পড়ো। মানে ওই তোমার যারা বিশেষভাবে অক্ষম তাদেরকে কি করেছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে তাদের অন্তর্ভুক্ত করেছে। কি হবে? পারবে কেউ? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে? তামিলনাড়ু। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট মানে এর মাধ্যমে কি করা হবে? ঠিক আছে? যারা আর কি বিশেষভাবে অক্ষম মানে সক্ষম তাদেরকে স্পেশাল চাইল্ড বলা হয় বা যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে কি করছে এই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে
তাদেরকে কি করা হবে? জব সিকিউরিটি করা। ঠিক আছে? জব সিকিউরিটি করা। দেখো দুটো প্রশ্ন এখান থেকে দেয়। প্রথম রাজ্য যারা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম তারা কার্যকারী করেছিল। ঠিক আছে? প্রথম রাজ্য এখানে এই প্রশ্নটাও দেয়। প্রথম রাজ্য যারা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট যে তোমার গ্যারান্টি স্কিম রয়েছে এটাকে কার্যকারী করেছিল। কার্যকারী। মানে কি করা হবে? কার্যকারী। মানে এই রুরাল মানে বুঝতে পারছো গ্রামীণ। অর্থাৎ গ্রামের অঞ্চলে যেসব বেকার যুবক-যুবতী আছে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে কি করতে হবে? প্রত্যেককে কাজের মানে সংস্থান করে দিতে হবে বাধ্যতামূলকভাবে। যেহেতু আইনটাকে কার্যকারী করেছে তার মানে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা গ্রামীণ অঞ্চলে মানে বেকার তরুণ-তরুণীদের ট্রেনিং দিয়ে তাদের চাকরি পাইয়ে দিতে হবে। এটা কার্যকারী করেছিল মহারাষ্ট্র। মহারাষ্ট্র। ঠিক আছে? মানে এরকম সাহস দেখিয়েছে এট লিস্ট। আর এখানে তামিলনাড়ু কি করছে? এই যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এখানে যারা ফিজিক্যালি আরকি যারা উইক বা এবলড স্পেশালি এবলড আরকি যারা রয়েছে হ্যান্ডিক্যাপড আরকি যাদের বলা হয়, তাদের আরকি এই আরকি যে স্কিমে আছে তাদের অন্তর্ভুক্ত করে তাদের চাকরির নিশ্চয়তার ব্যবস্থা করেছে তামিলনাড়ু গভর্নমেন্ট। তামিলনাড়ু গভর্নমেন্ট। আমার প্রসঙ্গটা বোঝা গেছে তো কি বলতে চাইলাম? বলো। দেখো এই যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা পড়েছো সংবিধানে বা পড়বে আগামী দিনে রাইট টু ওয়ার্ক। রাইট টু ওয়ার্ক অর্থাৎ কাজের অধিকার, কর্মের অধিকার। তাহলে এটা ঘুরিয়ে দিতে পারে যে প্রথম কোন রাজ্য যারা রাইট টু ওয়ার্ক কে কার্যকারী করেছে? উত্তরটা কি হবে? মহারাষ্ট্র। মানে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কার্যকারী করেছে বা রাইট টু ওয়ার্ক কার্যকরী করেছে মহারাষ্ট্র। আর এইদিকে তামিলনাড়ু কি করেছে? প্রথম যারা এবলড আরকি পারসন রয়েছে তাদেরকে প্রথম এই স্কিমের অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে? নেক্সট। দেখো খুব ভালো প্রশ্ন। কোন রাজ্য তারা কি করেছে? স্থানীয়দের জন্য 75% আরকি বেসরকারি চাকরিতে কি করেছে? সংরক্ষণ করেছে। কিভাবে? দেখো এগুলো কিন্তু খুব মানে মানে ইম্পোর্টেন্ট বুঝতেই পারছো আশা করি। 75% রিজার্ভেশন। চেষ্টা করো একটু। কি হবে? স্যার ছত্তিশগড়। আচ্ছা তাও একজন বলেছে ছত্তিশগড়। আর কে হবে? আর কেউ বলবে? চেষ্টা তো করো। স্যার তামিলনাড়ু? তামিলনাড়ু। ওকে। এখানে সমস্যাটা কি হচ্ছে জানো? এখানে তোমাদের কাছে তো তোমাদের আরকি এখানে অপশনস গুলো পাচ্ছ না। মানে এখানে অনেক রাজ্যই করেছে। অনেক রাজ্যই করেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে ১ম কোন রাজ্য করেছে? তো ভারতের ১ম এই রাজ্য মানে কোন রাজ্য করেছে? দ্যাট ইস অন্ধ্রপ্রদেশ। ভারতের ১ম রাজ্য হিসাবে চাকরির ক্ষেত্রে যারা স্থানীয় রয়েছে, লোকাল যারা রয়েছে তাদের 75% রিজার্ভেশন। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। চলো নেক্সট। ১ম রাজ্য সরকার ভারতের মানে কোন রাজ্য সরকার ১ম সামাজিক আইন চালু করেছে? সোশ্যাল ল এডিক্ট। সোশ্যাল ল এডিক্ট। অডিট আরকি সরি অডিট। ঠিক আছে? সোশ্যাল ল মানে সোজা কথা সামাজিক যে আইনগুলো রয়েছে অর্থাৎ সেগুলোকে কি করা? সেগুলোকে আরকি দেওয়া। কি হবে? মানে এর মাধ্যমে কি করা হচ্ছে? মানে আ যারা ধরো মানে যে সমস্যাগুলো আছে মানে সোশ্যালি যে সমস্যাগুলো আমরা দেখো প্রত্যেকেই না সামাজিকভাবে কোথাও না কোথাও মানে আমাদের সমস্যা রয়েছে। সেগুলোকে আরকি পর্যবেক্ষণ করা এবং সেগুলোর উপর অডিটিং মানে কি? মানে মানে পরীক্ষা-নিরীক্ষা করা। সোশ্যাল ল অর্থাৎ সামাজিক যে আইন সেগুলো। মানে ধরো কথার কথা এই যে দেখবে সমাজ মাধ্যমে বিভিন্ন জিনিস দেওয়া হয় এবং সেগুলো দেখে কি করা হয়? অনেক রকম রিপারকেশন থাকে। মানে একটা তুমি অ্যাকশন দিলে এবার সেটা দেখে কি হচ্ছে? অনেক কিছু আরকি ভুলভাল কাজ হচ্ছে। তাহলে এইগুলোকে পর্যবেক্ষণ করা এবং এটার উপর আইন তৈরি করা। এটা ১ম কে করেছে বলতে পারবে? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ? মেঘালয়। না, মেঘালয়। সোশ্যাল মানে ল অডিট করা এটা ১ম করেছে মেঘালয়।
ওকে? ভারতের ১ম রাজ্য যারা 100% বিদ্যুতায়ন অর্জন করেছে। মানে তাদের দাবি যে তারা কি করেছে 100% তারা বিদ্যুৎ আনতে সক্ষম হয়েছে। কি হবে? গুজরাট। গুজরাট। ভেরি গুড। The answer is গুজরাট। ফার্স্ট গুজরাট। আর যদি বলে সেকেন্ড রাজ্য তাহলে কি হবে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? সেকেন্ড রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভারতের ১ম রাজ্য যারা 100% বিদ্যুতায়ন করছে। আচ্ছা বলো দেখি ভারতের ১ম কোন আরকি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যারা 100% সোলার সিস্টেমে পরিচালিত হচ্ছে? মানে এটা 100% সোলার সিস্টেম বলতে ইন কেস অফ এয়ারপোর্ট। ভারতের ১ম এয়ারপোর্ট কোন আরকি কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে যেটা 100% সোলার পাওয়ার এর দ্বারা পরিচালিত? মানে আমার প্রশ্নটা আমি আবার রাজস্থান। রিপিট করছি। হ্যাঁ, 100% সোলার আরকি যে পাওয়ার রয়েছে তার দ্বারা পরিচালিত ভারতের ১ম এয়ারপোর্ট বা এয়ারপোর্ট কোনটি? কি হবে? উত্তরটা হচ্ছে পুদুচেরি। পুদুচেরি। ওকে? 100% আরকি সোলার সিস্টেমের দ্বারা পরিচালিত। নেক্সট বলো দেখি ১ম কোন রাজ্য যারা ১০০% আরকি ট্যাপ ওয়াটার কানেকশন করাতে সক্ষম হয়েছে? 100% ট্যাপ ওয়াটার কানেকশন। গোয়া। বাহ! মানে ঘরে, ঘরে জল আরকি। প্রত্যেকটা ঘরে, ঘরে তারা কি করেছে? জল পাঠাতে তারা সক্ষম হয়েছে ১০০%। তাহলে উত্তরটা হবে গোয়া। ভেরি নাইস অ্যান্সার। ভেরি নাইস অ্যান্সার। ঠিক আছে? বলো দেখি এগুলো একটু এড করে দিচ্ছি। মানে অসুবিধা হচ্ছে না তো তোমাদের বুঝতে? বলো। এটা কিন্তু না তোমরা স্যার। একটু না ভাষাগুলো স্যার লিখে ভালোই নেবে। হচ্ছে ইনফরমেশন গুলো। ইনফরমেশন এগুলো লাগে। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে হুম এগুলো হুম। স্ট্যাটিক জিকে। এগুলো তুমি বইতে পাবে না। আমি বারবার বলছি না? তো এটাকে ভালো করে নোট ডাউন করে রাখবে। যে টপিক গুলো বলছি। ১ম না রাজ্য এগুলো তো যারা শুধু কেন কারেন্ট অ্যাফেয়ার্স এও তো মানে এর মধ্যে অনেক কিছু আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এ সবই তো দেয় আর এগুলো তো ভালোই তোমার করছে সারা স্যার। জীবন থাকবে। মানে ১ম বার যখন কোন কিছু হচ্ছে না সেটা তো সারা জীবন থেকে যাবে। মানে এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স কাম স্ট্যাটিক জিকের পার্ট। বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা খুব ভালো হ্যাঁ। ক্লাসটা আজকে। হুম। আচ্ছা। যাই হোক। তো আরেকটা বলো দেখি আমি তোমাদের জিজ্ঞেস করছি ১ম রাজ্য যেটা এটা একটা রিসেন্ট পরীক্ষায় তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট এ দিয়েছিল। ১ম রাজ্য যারা রাইস এটিএম শুরু করেছে। রাইস এটিএম মানে রাইস পাঞ্জাব। এটিএম না, না, না। রাইস এটিএম মানে কি? মানে ধরো ওই আমরা সাধারণত কি এটিএম এ গিয়ে টাকা তুলি। ওখানে হচ্ছে তোমার যারা দুস্থ তাদের জন্য সবসময় ওখানে খাবার পাওয়া যাবে। মানে দুস্থদের জন্য অল টাইম খাবার। ওখান থেকে মানে একটা টেকনিকের ব্যাপার আছে মানে টেকনোলজিক্যাল ব্যাপার। যেমন একটা কিছু গিয়ে আমরা কি করি মানে ইনস্টল করি তারপরে টাকা বেরিয়ে আসে। ওরকমই একটা এটিএম সিস্টেমের মতো করে দিয়েছে। যার যখন খাবার দরকার হবে ওখানে যাবে গিয়ে আরকি যে খাবারের আছে গিয়ে নিয়ে চলে আসবে। দুস্থ যারা আছে, রাস্তায় যারা ঘুরে বেড়ায় তাদের। এটা একটা অভিনব আরকি কায়দায় এটা শুরু করেছে কে? কর্ণাটক। ফার্স্ট রাইস এটিএম ইন ইন্ডিয়া। এটা পয়েন্টটা হচ্ছে। এবার এটা বাংলা কি বলে? রাইসের ধান তো আর ওইভাবে চাল এটিএম তো করা যায় না। তাহলে ওইভাবেই লিখে রাখবে ফার্স্ট রাইস এটিএম ইন ইন্ডিয়া দ্যাট ইস কর্ণাটকা। পথ দেখাচ্ছে। এবং এইটা খুব হইচই ফেলে দিয়েছিল এবং আমাদের পশ্চিমবঙ্গে নিউ টাউনে একটা আছে। তোমরা জানি না নিউ টাউনে এসছো কিনা? নিউ টাউনে আ আমার যাতায়াত আছে ওই অঞ্চলে। তো রাস্তার ধারে এরকম একটা রয়েছে মানে একটা সুন্দরভাবে একটা জায়গা রয়েছে যে মানে কাঁচের দরজা করা। সেখানে গিয়ে যারা ধরো খাবার খেতে চাইছে তারা গিয়ে ওখানে মানে প্রতিনিয়ত খাবার পাবে যারা আরকি দুস্থ। ঠিক আছে? নেক্সট। এটা আমি একটু আগে আলোচনা করলাম। ১ম হিমাচল প্লাস্টিক প্রদেশ। ব্যাগের ১ম প্লাস্টিক ব্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা রাজ্য কোনটি? কি হবে? আরেকবার বলো? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। হ্যাঁ, তাহলে ১ম কার্বন রাজ্য ১ম কার্বন ফ্রি রাজ্য আর ১ম তোমার আরকি প্লাস্টিক ব্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ।
ঠিক আছে, চলো। এই যে দাবি করা হচ্ছে কি কি জানো ওটা, ওই দুয়ারে রেশন, দুয়ারে রেশন শুনেছো নামটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। প্রথম কোন রাজ্য করেছে? হ্যাঁ স্যার। স্যার ভুল করে কেউ অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গ বলো না বাবা। দুয়ারে রেশন মানে দেখো পিডিএস সিস্টেমের দ্বারা দাঁড়ে দাঁড়ে মানে ঘরে ঘরে গিয়ে রেশন বিতরণ চালু করা প্রথম রাজ্য কোনটি? কি হবে? স্যার মধ্যপ্রদেশ না হলে অন্ধ্রপ্রদেশ। না। হ্যাঁ, মধ্যপ্রদেশ নালে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার ইজ অন্ধ্রপ্রদেশ। তাহলে এই যে দুয়ারে রেশন যেটা আর কি পলিসি আর কি, এটা প্রথম কোন রাজ্য শুরু করেছিল? অন্ধ্রপ্রদেশ। এবার মজার বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের রাজ্যে তো এটা মূলত ওই তোমার ওই করোনার যে এমার্জেন্সি সেটার জন্য হয়েছিল। এরা এটা প্রায় ৫ থেকে ৮ বছর আগে শুরু করেছিল। ঠিক আছে? মানে কতটা উন্নত চিন্তা ভাবনা দেখো। পিডিএস আর কি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা রয়েছে মানে তোমার এই রেশনিং সিস্টেম যেটা রয়েছে সেটা ঘরে ঘরে পৌঁছে দাও। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা শুরু করেছিল। ওকে? হ্যাঁ। ভারতে প্রথম ডুবো সাগর জাদুঘর কোনটি? কি হবে? ডুবসাগর মানে ওই সাবমেরিন, সোজা কথা। ঠিক আছে? কি হবে? ফার্স্ট মানে ডুবসাগর মানে সাবমেরিন বা মেরিন মিউজিয়াম বলতে পারো। তাহলে ভারতের প্রথম দুটো আছে। একটা দেখো ফার্স্ট আর কি প্রথম ডুবো যাওয়ার যদি বলে আন্ডার ওয়াটার সি মিউজিয়াম যদি বলে, একটা হচ্ছে ফার্স্ট মেরিন মিউজিয়াম। দেখো আমি এটাকে একটু এক্সপ্লেইন করে দিই তারপর তোমার উত্তরটা করতে পারবে। যদি বলে ফার্স্ট মেরিন, মেরিন কথাটার মানে কি? মিউজিয়াম। মেরিন মানে কি? সামুদ্রিক মিউজিয়াম। ঠিক আছে? সামুদ্রিক অর্থাৎ সমুদ্রের আর কি নিচে মিউজিয়াম করা হয়েছে। এটা হচ্ছে কি মহারাষ্ট্র। আর ডুবোজাহাজের উপর আর কি মিউজিয়াম অর্থাৎ যত তোমার সাবমেরিন রয়েছে, ঠিক আছে? আন্ডার আর কি সাবমেরিন যেটা রয়েছে তার উপর মিউজিয়াম করা হচ্ছে কোথায়? পুদুচেরি। দুটো কোশ্চেন দেয়। তাহলে সামুদ্রিক মিউজিয়াম প্রথম করা হয়েছে অর্থাৎ সমুদ্রের নিচে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে যেটা মানে তুমি নিচে গেলে আর কি সমুদ্রের যা বিভিন্ন দেখবে এগুলো ভিডিওতে দেখবে হয়তো বাইরের দেশে আমরা দেখতে পাই। ওই সমুদ্রের নিচের মধ্যে একটা জায়গা করে দিচ্ছে যেখানে গিয়ে তুমি সমুদ্রের ওপরের অংশগুলো দেখতে পাবে। তো এরকম ফার্স্ট মেরিন মিউজিয়াম হয়েছে মহারাষ্ট্রে। আর প্রথম সাবমেরিন যেটা রয়েছে সাবমেরিনের আর কি যে মানে পুরো জিনিসটা রয়েছে সাবমেরিনের ভেতরে গেলে তুমি কিভাবে আর কি ফিল করবে, কি রকম পরিবেশ থাকবে তার উপর একটা মিউজিয়াম সেটা তৈরি হয়েছে কোথায়? মিউজিয়ামটা হয়েছে তোমার পুদুচেরিতে। ওকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আর যদি আরেকটা দেয় সেটা হচ্ছে ভারতের প্রথম অয়েল মিউজিয়াম কোথায় তৈরি হয়েছে? ফার্স্ট অয়েল মিউজিয়াম। অয়েল মিউ মিউজিয়াম, হ্যাঁ। অয়েল মিউজিয়াম মানে এই যে ধরো এই যে অয়েল কিভাবে উত্তোলন করা হয়, ঠিক আছে? মানে খনিজ যে অয়েলটা থাকে মানে তেল তৈল উত্তোলন কিভাবে করা যায় সেই সম্পর্কিত বিবরণ। মানে তুমি মানে তোমার মানে যেমন খনির ভেতর যায় না? মানে তোমার দেখে মনে হবে তুমি খনির ভেতর গেছো। এবং কিভাবে পুরো কার্য প্রক্রিয়া চলছে, কিভাবে আর কি খনি থেকে তুলে নেওয়া আসে সেগুলোকে সুন্দরভাবে আর কি তুলে ধরা হয়েছে। এটা খুব সুন্দর একটা আর কি একটা ভিডিও আমি দেখছিলাম, যাওয়া হয়নি। এটা হচ্ছে কোথায়? স্বাভাবিকভাবে অয়েল আর কি এই সমস্ত কোথায় আছে? এগুলো কোথায় হয়? গুয়াহাটি, আসাম, বুঝেছো? বিখ্যাত, তাই তো? তাহলে এখানে উত্তরটা হবে গুয়াহাটি, আসাম। এই হচ্ছে ব্যাপার। ভারতের প্রথম সৌরচালিত এটা তো একটু আগে আলোচনা করলাম মনে হয়, তাই তো? সৌরশক্তিতে চালিত প্রথম আন্তর্জাতিক পুদুচেরি। বিমানবন্দর, স্যার পুদুচেরি। তাই তো? এটা বলেই দিয়েছি তোমাদের। আর যদি এটা রেলওয়ে স্টেশন দিত তাহলে কি হতো বাবা? মানে এটা তো উত্তরটা হয়েই গেছে। সৌরশক্তি চালিত প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে তোমার পুদুচেরি। হুম।
এবার যদি বলে যে প্রথম কোনটা, আচ্ছা এখানে জাস্ট একটা কথা বলে রাখি বাবা, একটু কারেকশন করে নেবো, এটা আন্তর্জাতিক বলেছে, পুদুচেরিটা কিন্তু আন্তর্জাতিক নয়। এখানে আন্তর্জাতিক কথাটা রয়েছে, দেখো প্রথম সৌর, দেখো তফাৎটা দেখো, আমি নিজেই এটা খেয়াল করিনি। প্রথম সৌরচালিত আর কি টোটালি আর কি সৌরচালিত আর কি এয়ারপোর্ট ভারতের যেতে যদি বলে তাহলে সেটা হচ্ছে পুদুচেরি। আর এখানে বলছে পুরোপুরি আন্তর্জাতিক আর কি স্তরের আর কি প্রথম আর কি সোলার সিস্টেমে, সেটা হচ্ছে কোচি। মানে এখানে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু কোচি, কেরল। আমার কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোচি, কেরল, হ্যাঁ। পুদুচেরিটা আন্তর্জাতিক বিমানবন্দর না, এটা একটা আভ্যন্তরীণ বিমানবন্দর, এবং এটি ভারতের প্রথম, অর্থাৎ প্রথম সৌরশক্তি দ্বারা পরিচালিত ভারতের বিমানবন্দর যদি বলে সেক্ষেত্রে হবে কি পুদুচেরি। আর প্রথম আন্তর্জাতিক লেভেলের ইন্টারন্যাশনাল যেটা পুরোপুরি আর কি সৌরচালিত, সেক্ষেত্রে উত্তরটা হবে কোচি, কেরল। ওকে, চলো আরেকটা কি বলছিলাম তোমাদের? স্যার সৌরচালিত রেলওয়ে স্টেশন। সৌরচালিত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু বলো দেখি, প্রথম সৌরচালিত আর কি রেলওয়ে স্টেশন কোনটা, কি হবে? এটাও অ্যান্সারটা হবে গুয়াহাটি, ফার্স্ট রেলওয়ে স্টেশন দ্যাট রান টোটালি অন সোলার পাওয়ার, অর্থাৎ পুরোপুরি সোলার পাওয়ারে পরিচালিত ভারতবর্ষের প্রথম তোমার হাটি, গুয়াহাটি আর কি রেলওয়ে স্টেশন হচ্ছে গুয়াহাটি, আসাম। ঠিক আছে, পুরোপুরি আর কি তোমার সোলার সিস্টেমে পরিচালিত ভারতের প্রথম রাজ্য এই রেলওয়ে স্টেশন। চলো ঠিক আছে, রেস টু জিরো ক্যাম্পেইন, এটা কি জিনিস আগে বলছি, কি জিনিসকে বলতে হবে? রেস টু জিরো ক্যাম্পেইন মানে কি? হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? দেখো এইগুলো, এইটা মানে হচ্ছে এই যে এটা খুব ইম্পর্টেন্ট টার্ম কিন্তু, ঠিক আছে, রেস টু জিরো ক্যাম্পেইন এটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, এটা তোমাদের অনেক সময় পরীক্ষা দেয়। এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে গ্রিন হাউস এমিশন। গ্রিন হাউস এমিশন মানে হচ্ছে যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেগুলোতে যে এটার রিডাকশন করানো, সোজা কথা এক কথা বলতে গ্রিন হাউস গ্যাস যেগুলো থাকে সেগুলোর যে ব্যবহার সেটাকে কমানো, এটা হচ্ছে তোমার রেস টু জিরো ক্যাম্পেইন। এটা সারা বিশ্ব জুড়ে এই ক্যাম্পেইন চলছে, ঠিক আছে। মানে যেমন বিভিন্ন অথরিটি, যেমন ইউনাইটেড নেশন টার্গেট করেছে 2030-এর মধ্যে তোমার রেস টু জিরো ক্যাম্পেইন আর কি এটা কার্যকরী করবে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাবে। এরকম ভাবে প্রত্যেকটা আর কি অর্গানাইজেশন তারা তাদের মতো করে রেস টু জিরো ক্যাম্পেইন, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যেগুলো, গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, CO2, CFC, CH4, মিথেন, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড মূলত, ঠিক আছে, এইগুলো কার্বনের যে তোমার জৈব যৌগগুলো আছে মূলত সেইগুলো। তাহলে এই জিরো টু আর কি রেস আর কি রেস টু জিরো ক্যাম্পেইনে অংশগ্রহণকারী প্রথম রাজ্য, মানে তারা বলেছে ভাই আমরা কি করব, আমরা এই সাথে মানে এই উদ্যোগে আমরা সামিল হব, আমরাও ব্যক্তিগত উদ্যোগে আমরা কি করব আর কি এই মানে যে তোমার এই গ্যাসগুলো রয়েছে সেগুলোর উৎপাদনশীলতা কমাবো, সেটা উত্তরটা কি হবে? মহারাষ্ট্র। এটা খুব ইম্পর্টেন্ট, এটা যেহেতু এটা একটা ইউনিভার্সাল ক্যাম্পেইন কিন্তু, রেস টু জিরো ক্যাম্পেইন মানে গ্রিন হাউস গ্যাসগুলোর মাত্রা কমানো, এবং নিজেদের মতো করে তারা তাদের মতো করে উদ্যোগ গ্রহণ করছে বা পলিসি গ্রহণ করছে। তাহলে ভারতবর্ষ প্রথম রাজ্য যারা এই আর কি প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র, দ্য গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র। ঠিক আছে, এটা মনে হয় তোমরা পড়েছিল, ফার্স্ট আন্ডার ওয়াটার আর কি রেস্তোরাঁ কোথায় হয়েছে? কি সেটা বন্ধ হয়ে গেল জানো? কি হবে? আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট কোথায় হয়েছিল? খবরে খুব এসেছিল, কেউ খেয়াল করোনি? এটা হচ্ছে আমেদাবাদ, ঠিক আছে, আমেদাবাদ গুজরাটে প্রথম আর কি মানে আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, পুরো ওই যে যেটা বললাম, মানে তুমি ঢুকবে মনে হচ্ছে তুমি সমুদ্রের নিচে
আর কি চলে গেছে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, দেখবে ভিডিও ফিডিও আছে, কিন্তু বন্ধ হয়ে গেল। বিভিন্ন তোমার ওই মানে যেগুলো বলে এনভায়রনমেন্ট ইস্যু হচ্ছিল, ওর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আহমেদাবাদ, উত্তর হচ্ছে আহমেদাবাদ, গুজরাট। আর এটা তোমরা পারবে, তাও একটু জিজ্ঞেস করে কি, যদি বলে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোনটা, এটার নামটা কি ছিল জানো? এটার নামটা ছিল রিয়েল পয়জিডন। রিয়েল মানে এই রেস্টুরেন্টটার নাম ছিল পসেইডন। দেখবে এটা খবরে খুব উঠেছিল সেই সময়, দেখাতো আন্ডার ওয়ান রেস্টুরেন্ট। ঠিক আছে। আর প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন কোনটা? দেখি, সবাই আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ কলকাতা। হ্যাঁ, কলকাতা স্যার মেট্রো। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। হ্যাঁ, হাওড়া, তাই তো? হুগলি রিভারে। তাহলে কি হবে? এত মানে ওটা কি বলতে চাইছিলেন এত সোজা প্রশ্ন বলে? হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড, এই যে রুটটা রয়েছে, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম তোমার আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট। বুঝেছো? চলো, ভারতের প্রথম এবং এশিয়ার, শুধুমাত্র ভারতের নয়, প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? কি হবে? ভারতের এবং এশিয়ার প্রথম ডলফিন রিসার্চ কেন্দ্র এটা। হ্যাঁ বলো, পাটনা, তাই তো? তাই বলে কি? হ্যাঁ স্যার। পাটনা, ভেরি গুড, বিহার। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ডলফিন, এশিয়াটিক ডলফিন, তোমরা শুনেছো হয়তো। তো এর আর কি কি হয়েছে তোমার, গাঙ্গেটিক ডলফিন, সরি গাঙ্গীয় যে ডলফিন, তার আর কি গবেষণা কেন্দ্র, এটা প্রথম তৈরি হচ্ছে কোথায়? বিহার এর পাটনায়। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, প্রথম রাজ্য মানে প্রথম শহর যার কি আছে নিজস্ব সিটি অ্যানিমাল মানে লোগো পেয়েছে। ফার্স্ট সিটি টু হ্যাজ ইটস ওন অ্যানিমাল লোগো, কি হবে? মানে সোজা কথা, মানে প্রত্যেকটা মানে নিজস্ব আর কি লোগো প্রত্যেকটা রাজ্যের থাকে, দেখবে লোগো। ঠিক আছে, কোন একটা অ্যানিমাল তার আর কি স্টেট অ্যানিমাল থাকে। বলছে প্রথম রাজ্য, এই প্রথম শহর যারা নিজস্ব কি করেছে, একটা অ্যানিমাল লোগো তারা বানিয়েছে, অর্থাৎ সিটি অ্যানিমাল তারা বানিয়েছে। উত্তরটা কি হবে? সিটি অ্যানিমাল বানিয়েছে এরকম প্রথমকে বেঙ্গালুরু। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে বেঙ্গালুরু। ঠিক আছে, মানে প্রত্যেকটা রাজ্যে দেখবে একটা করে স্টেট লোগো থাকে, মানে স্টেট অ্যানিমাল লোগো থাকে। তাহলে এটা প্রথম রাজ্য যারা নিজেদের মতো করে নিজে ওই রাজ্যটাকে ওই ওই শহরে একটা নিজস্ব কি করেছে, লোগো বানিয়ে নিয়েছে। এটা আমাদের আর কি সিটি অ্যানিমাল এরকম টাইপের। ঠিক আছে, নেক্সট, এটা তো এক্ষুনি আলোচনা করলাম, কি হবে? কলকাতা। কলকাতা, বাহ, হাওড়া টু এসপ্ল্যানেড। হাওড়া টু এসপ্ল্যানেড, কলকাতা। মেট্রো চলেছো তোমরা সবাই? হ্যাঁ স্যার। ভেরি গুড। স্যার এটা কত কিলোমিটার আছে? এইটা এই মুহূর্তে মনে নেই গো, এই মুহূর্তে মনে নেই। ঠিক আছে, পরে বলে দেবো ওখানে। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার।